শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে যদি তোমার এখনো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তুমি আমাকে মাত্র 30টা মিনিট সময় দাও। এই 30টা মিনিট সময়ের মধ্যেই আমি তোমার এই অধ্যায়ের যত ধরনের এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে বই থেকে সলভ করে করে একদম তোমাকে সকল এমসিকিউ আমি দেখিয়ে দিব। এবং ইনশাল্লাহ তুমি যদি এর আগে ঠিকমতো পড়ে নাও থাকো, তারপরে 30 মিনিটের ক্লাসটি করলে তুমি এখান থেকে এমসিকিউ আনসার করতে পারবে। আমরা শুরু করে দিই আজকের মূলত আমাদের ক্লাসটা। দেখো, শ্বসনতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টরি কোষ থাকে? দেখো, অলফ্যাক্টরি কোষ যেটা মূলত আমাদের ঘ্রাণের জন্য দায়ী বা ঘ্রাণ সংবেদ যেটা করে সেটাকে অলফ্যাক্টরি বলা হয়। এবং অলফ্যাক্টরি কোষটা থাকে মূলত কোথায় জানো? ভেস্টিবিউল। ভেস্টিবিউলটা মানে হচ্ছে যে আমাদের নাকের যে একটু ফোলা অংশটা না, এই ভেতরে যে অংশটুকু এটাতে বলা হচ্ছে ভেস্টিবিউল। এরপরে দেখো লেখা হচ্ছে নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র এবং নাসা গলবেট। নাসা গলবেট নাজ কি, যেটাকে নাসোফ্যারিংস বলে, এটা হবে না। রাইট অ্যান্সারটা হবে নাসা গহ্বর। এটা খুবই একটা সহজ প্রশ্ন এবং এটা তোমরা একটু মাথায় রাখার ট্রাই করো। তাহলে অলফ্যাক্টরি কোথায় থাকবে? নাসা গহ্বরে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, চলে আসো, মানুষের ষড়যন্ত্রে ভোকাল কর্ডের সংখ্যা কতটি? আমরা খুবই খুবই পরিচিত একটা প্রশ্ন, এটা হচ্ছে ভোকাল কর্ডের সংখ্যা হচ্ছে মূলত 6টি। তাহলে বলো, ভোকাল কর্ডের সংখ্যা কতটি? 6টি। এটা মুখস্থের জিনিস, এখানে কোনো ব্যাখ্যার জিনিস নেই আর কি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 6। চলো আসি এরপরে। দেখো, ট্র্যাবেকুলি কোথায় পাওয়া যায়? চমৎকার একটা কথা বলেছে। ট্র্যাবেকুলি শব্দের অর্থটা হচ্ছে ব্যবধায়ক। কি? ব্যবধায়ক। ধরে রাখো এইরকম কোষ থাকে, রাইট? এরকম কিছু কোষ থাকে। এই যে কোষগুলো থাকছে ফুসফুসের বিভিন্ন ধরনের কোষ, এই কোষের মাঝখানে মাঝখানে কিছু কিছু জাস্ট পর্দার মতো অংশ থাকে যেটা ব্যবধায়ক হিসেবে কাজ করে কোষগুলোর মধ্যে। এটাকে বলা হচ্ছে মূলত ট্র্যাবেকুলি। এটাকে কি বলা হচ্ছে বলতো? ট্র্যাবেকুলি। তাহলে বলো, ট্র্যাবেকুলি কোথায় থাকবে? রাইট অ্যান্সার, ট্র্যাবেকুলি থাকবে মূলত ফুসফুসে। এটা কিন্তু চমৎকার একটা প্রশ্ন। অনেকে মনে করে যকৃতে ট্র্যাবেকুলি থাকে, না রে ভাই, ট্র্যাবেকুলি থাকে ফুসফুসে। আবারও বলো, ট্র্যাবেকুলি থাকে কোথায়? ট্র্যাবেকুলি থাকবে ফুসফুসে। ওকে, চলো আমরা চলে যাই। দেখো, বাম ফুসফুসে কতটি লোব রয়েছে? এই যে এখান থেকে একটা প্যাচের শুরু একটু আলোচনা করি আর কি। তোমাদের বই যে সমস্যাটি সেটা হচ্ছে সেগমেন্ট ভার্সেস লোব, এই জায়গাটিতে ঝামেলাটা করে ফেলে আর কি। ওকে, আর একটা জায়গাটাতে সমস্যা লাগে, সেটা হচ্ছে ভার্সেস লোবিউল। আচ্ছা, দেখো, সেগমেন্ট, লোব এবং লোবিউল, আমি যদি একটু ছবির দিকে আসি তাহলে আমাদের একটু মাথায় রাখা দরকার। চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে এই যে খেয়াল করি, এই ছবিটার দিকে একটু খেয়াল করি আর কি। দেখো, সেটা আমি যদি তোমাদের এই ছবিটার দিকে তাকাই, এটা হচ্ছে আমাদের মূলত আমাদের ডান ফুসফুস, আর এটা হচ্ছে আমাদের বাম ফুসফুস। এই ডান ফুসফুসের এই যে দেখো 1 2 এভাবে 2টা দাগ রয়েছে, আর বাম ফুসফুসের একটা দাগ, এটাকে বলা হয় ফিশার। ওকে, তাহলে ডান ফুসফুসের খন্ড হচ্ছে 3টা, মানে লোব হচ্ছে 3টা, 1 2 3। আর বাম ফুসফুসের দেখো যেহেতু একটা দাগ, তার মানে 2টা লোব। এই লোবের আরো ছোট ছোট অংশ থাকে যাদেরকে বলা হচ্ছে লোবিউল। এবং তোমাদের আজমল স্যারের বই অনুসারে লোবিউলকে আরো ছোট ছোট অংশ ভাগ করছে, যেটাকে বলা হচ্ছে মূলত সেগমেন্ট। কি বলা হচ্ছে? সেগমেন্ট বলা হচ্ছে আর কি। তাহলে যদি কখনো বলা হয় যে, একটু আগে বলেছি, তাহলে বলো তো বাম ফুসফুসের লোব কয়টা? বাম ফুসফুসের লোব হচ্ছে 2টা, আর ডান ফুসফুসের লোব কয়টা? 3টা। আচ্ছা, যদি কখনো বলা হয় সেগমেন্টের কথা, তাহলে সেগমেন্ট, তাহলে ডান ফুসফুসের সেগমেন্ট হবে 10টা, আর বাম ফুসফুসের সেগমেন্ট হবে 8টা। আচ্ছা, এইখান থেকে তোমরা বেশি পেঁচাইতে যেও না, কারণ এটার ইন ডিটেলস ভিডিও দিতে হইতো। সেগমেন্ট লোবিউলের মধ্যে পার্থক্যটা কি? অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল সায়েন্সে কিন্তু সেগমেন্টকে ওই লোবিউল বলে প্রকাশ করা হয়েছে আর কি। তো বাই দ্য ওয়ে, এইখানে তোমাদের জন্য যা বই দেওয়া আছে তাই পড়ো ভাই। তাহলে বলো, লোব হইতেছে বাম ফুসফুসে 2টা, বাট সেগমেন্ট হতেছে কয়টা? 8টা। যদি সেগমেন্ট না থাকে, সেগমেন্ট ওয়ার্ডটা যদি না থাকে, যদি শুধু লোবিউল কথাটা থাকে, কি থাকে? লোবিউল কথাটা থাকে, সেক্ষেত্রেও তুমি দিয়ে দেবা 8টা। কিন্তু যদি লোব থাকে, লোব বাম ফুসফুসের ক্ষেত্রে লোব থাকলে তুমি দিবা কয়টা? 2টা। আশা রাখি ব্যাপারটা তুমি বুঝতে পারছো। চলো চলে যাই। দেখো কি বলেছে, লোব কতটি? যেহেতু বাম ফুসফুস, তাহলে বলো বাম ফুসফুসের লোব কতটি? রাইট অ্যান্সার হবে কোনটা? 2টা। যদি এখানে বলতো লোবিউল কতটি, তাহলে হয়তো ধরে রাখো 8টি। যদি লোবিউল না থাকতো, যদি বলতো সেগমেন্ট কতটি, তোমাদের বই মূলত সেগমেন্টই লেখা রয়েছে লোবিউল বাদ দিয়ে, সেটা হবে কোনটা? 8টি। ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা, চলো আমরা চলে যাই আর কি। এরপরটাতে যাব, ডান ফুসফুসের কয়টি লোবিউল রয়েছে? এই যে দেখো ভাই, লোবিউল আমরা জানি ডান ফুসফুসে লোব থাকে 3টা, রাইট? সেগমেন্ট থাকে 10টা। সেগমেন্ট কতটা বলো তো?
10টা, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতো, লোবিউল বলেছে, তাহলে লোবিউল তো কয়টা হবে? লোব তো জানি 3টা, বাট লোবিউল যেহেতু সেগমেন্ট কথাটা নাই, তাহলে লোবিউল মানেই তুমি ধরে নিবা সেগমেন্ট। তখন লোবিউল মানে তখন তুমি ধরে নিবা কি? সেগমেন্ট। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? 10টা। বই একই জায়গাতে উল্টাপাল্টা তথ্য দেওয়া থাকে, চিন্তা করো, এটা কিন্তু বোর্ডের প্রশ্ন। রাইট অ্যান্সার হবে কয়টা? 10টা। নিম্নের কোনটি সারফেক্ট্যান্টের কাজ নয়? দেখো, সারফেক্ট্যান্ট সর্বপ্রথম খরিত হয় 23 সপ্তাহ থেকে। কত সপ্তাহ থেকে সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়? 23 সপ্তাহ। আর 24 উইক বা 24 সপ্তাহের আগ পর্যন্ত আমরা তাকে স্বাধীন মানব ভ্রূণ বলতে পারি না। স্বাধীন মানব ভ্রূণ। তাহলে বলো, 24 সপ্তাহের আগ পর্যন্ত আমরা স্বাধীন মানব ভ্রূণ বলতে পারি না। তাহলে একটা জিনিস খেয়াল করবে, তুমি যখনই মানব ভ্রূণ কথাটা খুঁজে পাবা তখন চোখ বন্ধ করে মারবা কোথায়? স্বাধীন মানব ভ্রূণ খুঁজে পাইলে তুমি মারবা হচ্ছে 24 সপ্তাহ। আর যদি কখনো বলা হয় প্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় কত সপ্তাহতে? 23 সপ্তাহ। সারফেক্ট্যান্ট মূলত ডিটারজেন্টের মতো কাজ করে, যেটা কিনা পৃষ্ঠটান কমিয়ে দেয়, ফলে অ্যালভিওলাস গুলো ফেটে যায় না। তাহলে দেখো, কাজ 9 নিচের কোনটি? পুরো প্রশ্নটা পড়তে হবে। অ্যালভিওলাসের চুপসে যাওয়া থেকে রোধ করে, অ্যালভিওলাসের গ্যাসীয় বিনিময় সহজ করে, ডিটারজেন্টের মতো কাজ করে, অ্যালভিওলাসের কার্যক্ষমতা হ্রাস করে। এই অ্যালভিওলাসের কার্যক্ষমতা তো হ্রাস করে না, বরঞ্চ অ্যালভিওলাসকে আরো ভালো রাখে। তাহলে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো এরপরে দেখে যাই আর কি আমরা সারফেক্ট্যান্ট কোনটিতে পাওয়া যায়। ক্লিয়ার এতটুকু? সারফেক্ট্যান্ট মূলত যেহেতু একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ এবং এটা পৃষ্ঠটান হ্রাস করে আর কি। ওকে, এবং এইটা মূলত আমাদের পাওয়া যায় কোথায়? ফুসফুসে। ফুসফুসের এককের নাম কি বলতো? অ্যালভিওলাস। আবার বলো, কি এককের নাম? অ্যালভিওলাস। ক্লিয়ার এতটুকু জিনিস? এবং এবং দেখো, এই যে অ্যালভিওলাসে যে সারফেক্ট্যান্ট পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক উপাদান যেটা মূলত ডাইপাইল মিথিল টাইপের। কি? ডাইপাল মিথিল টাইপের। আবার বলো, কি? ডাইপাল মিথিল টাইপ। ডাইপাল মিথিল লেসিথিন টাইপের। চলো এরপরে দেখে আমি একটু চলে যাই আর কি, দেখি কি বলেছে। কত সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়? তুমি তো পারবা, সর্বপ্রথম ক্ষরণ হয় 23 সপ্তাহ। আর যদি পূর্ণাঙ্গ বা স্বাধীন মানব ভ্রূণ বলা হয়, স্বাধীন কথাটা যদি খুঁজে পাও তাহলে দিবা কত সপ্তাহ? 24 সপ্তাহ। ওকে, চলো এরপরে দেখে যে আমরা কি বলেছি, কত সপ্তাহ বয়সের মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের, এই যে দেখো স্বাধীন মানে 24। আবার বলো, স্বাধীন মানে কি বলতো? 24। স্বাধীন মানে কি? 24। ক্লিয়ার এতটুকু? আচ্ছা চলো, ফ্রেনিক ধমনী মানুষের কোন অংশে রক্ত সরবরাহ করে? চমৎকার একটা কথা বলেছে। আমাদের একটা মধ্যচ্ছদা পর্দা বলে একটা অংশ থাকে, সেটা তোমরা জানো, যেটার নাম হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামে যে স্নায়ু সাপ্লাই দেয় তার নাম হচ্ছে পিএইচ। যে স্নায়ু সাপ্লাই দেয় তার নাম হচ্ছে PHRENIC, ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ। আর যেই ধমনী সাপ্লাই দিবে, যে ধমনী সাপ্লাই দিবে তার নাম হচ্ছে PHRENIC, ফ্রেনিক আর্টারি। ফ্রেনিক আর্টারি মানে কি? ফ্রেনিক ধমনী। তাহলে বলো, ফ্রেনিক ধমনী কোথায় রক্ত সরবরাহ করবে? ডায়াফ্রামে। কোথায় সরবরাহ করবে? ডায়াফ্রামে। এখন দেখো, আমাদের প্রশ্বাস বা নিঃশ্বাস কার্যক্রমে, একটু সরি, সর্দি লাগছে আর কি। ওকে, প্রশ্বাস বা নিঃশ্বাস কার্যক্রমে আমাদের ক্ষেত্রে দুইটা পেশি কাজ করে। একটা হচ্ছে ডায়াফ্রাম, যেটা প্রধান পেশি, আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশিতে সাপ্লাই দেয় মূলত ইন্টারকোস্টাল মাসেল, সরি ইন্টারকোস্টাল স্নায়ু। ইন্টারকোস্টাল স্নায়ু, অথবা এইখানে মূলত যাই যে ধরনের ধমনী সেটাকে ধরা হচ্ছে ইন্টারকোস্টাল যেই আর্টারি বা ইন্টারকোস্টাল যে ভেইন ইত্যাদি। যাই হোক, মূলত আসে ফ্রেনিক নামটা গুরুত্বপূর্ণ। যাই আমরা, শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ কোন স্নায়ুতে, মানে কোন স্নায়ু ভূমিকা রাখে? শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে কোন স্নায়ু ভূমিকা রাখে আর কি। ক্লিয়ার? আচ্ছা, শ্বসন বলতে আমাদের এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বা শক্তি উৎপাদন হচ্ছে ইত্যাদি, সেটা হচ্ছে আমাদের এই যে ট্র্যাকিয়া এবং ফুসফুসে যে স্নায়ু সাপ্লাই দেয়, সেটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বিস্তৃত স্নায়ু, যেটাকে বলা হয় ক্ষুধাত স্নায়ু, সেটা হচ্ছে ভ্যাগাস স্নায়ু। দেখো, অ্যাবডুসেন্স হবে না, ইলিয়াক ধমনী শ্রোণী চক্রে থাকে, অলফ্যাক্টরি শুধুমাত্র ঘ্রাণ, বাট
এই যে শ্বসন বলতে কি ফুসফুসে যে স্নায়ু সাপ্লাই দেয় সেটা হচ্ছে আমাদের 10 নম্বর স্নায়ু, কর্টিক স্নায়ু, নাম কি ভ্যাগাস। বা ক্লোরাইড শিফটিং হয় মূলত আরবিসি এবং প্লাজমার মধ্যে, আরবিসি এবং প্লাজমার মধ্যে এই যে লোহিত রক্তকণিকা এবং প্লাজমার মধ্যে মূলত ক্লোরাইড শিফট হয়। এই ক্লোরাইড শিফট বিক্রিয়া এটা হচ্ছে মূলত কার্বন ডাই অক্সাইড পরিবহনের বিক্রিয়া, যেটার অপর নাম হচ্ছে হ্যামবার্গার। কি বার্গার বলতো? খাবার বার্গার না, কিন্তু এটা হচ্ছে হ্যামবার্গার শিফট, হ্যামবার্গার শিফট। ক্লিয়ার? চলো, মানুষের দু চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কি? এটা একটা চমৎকার জিনিস। ম্যাক্সিলারি হবে না, ম্যাক্সিলারি হইতেছে এই যে এইটা, রাইট, যেখানে মোচ থাকে আর কি। এবারে দেখো ফ্রন্টাল, ফ্রন্টাল হইতেছে এইটা। তাহলে চোখের মাঝখানে হয় স্ফেনয়েড অথবা এথময়েড, ভুল তো যাবে এখানে, মনে রাখবা এটা হবে এথময়েড। আমার সাথে সাথে একটু মুখস্থ করো, রাইট অ্যান্সার এথময়েড। দুই চোখের মাঝখানে এথময়েড, আবার বলো দুই চোখের মাঝখানে এথময়েড। আর স্ফেনয়েড যেটা, এটা হচ্ছে প্রজাপতির ডানার মতো দেখতে, এটা একটু মনে রেখো, প্রজাপতির ডানা। তাহলে বলো প্রজাপতির ডানার মতো কোনটা? স্ফেনয়েড। দুই চোখের মাঝখানে থাকে কোনটা? এথময়েড, এথময়েড, এথময়েড। এতটুকু মাথায় রাখি। আচ্ছা, তোমাদের যে জিনিসটা আমি একটু দেখাতে চাই সেটা হচ্ছে এই যে দেখো, যে আমাদের এই যে ক্লোরাইড শিফট ইত্যাদি নিয়ে কথা বলেছে না, চলো আমরা একটু জায়গাটাতে যাই। আচ্ছা, যাওয়ার আগে দু একটা জিনিস এদেরকে খেয়াল করি। আমাদের যারা প্রাপ্তবয়স্ক হচ্ছে প্রত্যেক মিনিটে আমাদের রেসপিরেটরি রেট, যেটা মানে ব্রিদিং রেট, এটা হচ্ছে 14 থেকে 18 বার, 14 থেকে 18 বার। আর যারা বাচ্চা তাদের খুবই দ্রুত হয়, প্রায় 40 বার সংঘটিত হয়। প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্যে একটা পার্থক্য দেখে খেয়াল করবা, প্রশ্বাস বায়ুতে অক্সিজেন থাকে বেশি, অক্সিজেনের পরিমাণ থাকে বেশি 20.9, ওকে, আর কার্বন থাকে 0.4। আর নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ থাকে কত? 13.7, আর কার্বন ডাই থাকে 5.2। তাহলে বলো তো নিঃশ্বাস মানেও কি? নিঃশ্বাস মানে কি কার্বন ডাই অক্সাইড না, নিঃশ্বাস মানে সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি। প্রশ্বাসে সেটা 20.9 আর নিঃশ্বাসে সেটা 13.7। এটা একটা আসার মতো একটা প্রশ্ন। চলো, এখানে আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণের কথা বলেছে, স্নায়বিক নিয়ন্ত্রণটা আমরা একটু দেখবো, বাট আমরা এগে চলে আসবো হচ্ছে গ্যাসীয় পরিবহন। এই গ্যাসীয় পরিবহনের মধ্যে দেখো মূলত লেখা রয়েছে অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন, এই যে আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা রয়েছে ভৌত দ্রবণ রূপে, প্রত্যেক 100 ml কত ml মূলত অক্সিজেন রক্তরসে ভৌত দ্রবণ রূপে যাচ্ছে বলতো? মূলত যাচ্ছে 0.2 থেকে 0.3 ml। আচ্ছা চলো, রাসায়নিক যৌগ রূপে, তাহলে অক্সিজেন পরিবাহিত হয় দুইটা ভাগে, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে এবং আরেকটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। এবং এখানে যে রাসায়নিক যৌগ উৎপাদন করে তার নাম হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। আর এই অক্সিহিমোগ্লোবিনের মাধ্যমেই প্রায় 95 থেকে 98 ভাগ অক্সিজেন পরিবাহিত হয় আমাদের দেহে। চলো, কার্বন ডাই অক্সাইড পরিবহন। ভাই, কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় মূলত তিনটা পদ্ধতিতে, একটা হচ্ছে ভৌত দ্রবণ, একটা হচ্ছে কার্বামিনো যৌগ এবং অপরটি হচ্ছে বাইকার্বনেট রূপে। তাহলে দেখো ভৌত দ্রবণ, ভৌত দ্রবণ রূপে যাবে 5%, বলো কত পার্সেন্ট? 5%, ওকে। এবং এখানে মূলত এখানে একটা অ্যাসিড তৈরি হবে যেটার নাম কার্বনিক অ্যাসিড, আর আমরা জানি কার্বনিক অ্যাসিড তৈরিতে যে এনজাইম কাজ করে তার নাম কার্বনিক অ্যানহাইড্রেস। কার্বামিনো যৌগরূপে, ওয়েট, এই কার্বামিনো যৌগরূপে এখানে দিকে একটু খেয়াল করে আর কি, দেখো মজার একটা জিনিস কথা বলেছে, সেটা হচ্ছে যে কার্বামিনো যৌগ মূলত দুই ধরনের, একটাকে বলা হয় কার্বামিনো হিমোগ্লোবিন আর আরেকটা নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। এই কার্বামিনো যৌগ মূলত ভাগ হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন এবং কার্বামিনো প্রোটিন। এইখানে একটা জিনিস খেয়াল করে আর কি, দেখো সেটা হচ্ছে যে প্রতি 100 ml রক্তে পরিমাণ, মানে যে হোক 100 ml এর প্রতি 100 মিলি রক্তে এর পরিমাণ 3 মিলিলিটার, যার 2 মিলিলিটার মূলত কার্বামিনো যৌগরূপে যায় এবং 1 ml যায় মূলত কার্বামিনো প্রোটিন রূপে। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেক 100 ml এর মধ্যে কার্বামিনো যৌগরূপে যায় 3 ml। আর কার্বামিনো যৌগের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন আর হচ্ছে কার্বামিনো প্রোটিন। আকারে বড় কে হিমোগ্লোবিন, তাহলে এই তিনের মধ্যে এ পাবে 2 ml আর এ পাবে 1 ml। তাহলে বলো কি দাঁড়াইলো আর কি, কার্বামিনো যৌগ রূপে যাবে 3 ml, কার্বামিনো হিমোগ্লোবিন পাবে 2 আর কার্বামিনো প্রোটিন পাবে এর মধ্যে কত? 1 ml। ক্লিয়ার এতটুকু জিনিস এটাতে? ওকে, আশা রাখি বুঝতে পারছো। এখন আসো বাইকার্বনেট রূপে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, বাইকার্বনেট রূপে খুবই গুরুত্বপূর্ণ, রাইট। এখন এই যে বাইকার্বনেট রূপে মূলত পরিবাহিত হয় দুইটা পদ্ধতিতে, একটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট আর একটাকে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। মনে রাখবা পটাশিয়ামকে সবসময় একটা আবদ্ধ জায়গায় রাখতে হয়, তার মানে পটাশিয়ামকে রাখতে হবে ভালো জায়গায়, কারো ভেতরে, আরবিসির ভেতরে। তাহলে পটাশিয়াম বাইকার্বনেট লোহিত রক্তকণিকার মাধ্যমে পরিবাহিত হবে, এটা লোহিত রক্তকণিকার ভেতরে থাকবে পটাশিয়াম। আর সোডিয়াম খুব বেশি একটা ঝামেলার জিনিস না, ও মুক্ত অবস্থায় থাকে, মানে এ বেটা থাকে প্লাজমায়। ক্লিয়ার?
তাহলে দেখো এই ছবিটা দেখে তাকাও, এই গোল অংশ এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে মূলত আরবিসি। বলতো আরবিসির ভিতরে সবসময় কে থাকবে? পটাশিয়াম। সবসময় কে থাকবে? পটাশিয়াম। আর আরবিসির বাইরে যে অংশগুলো, এই অংশটাকে বলা হচ্ছে প্লাজমা। কি বলা হচ্ছে বলতো? প্লাজমা। আমরা জানি প্লাজমায় কি থাকবে? সোডিয়াম ক্লোরাইড। কি থাকবে? সোডিয়াম ক্লোরাইড, রাইট। এখন দেখো আমাদের এই আরবিসির ভেতরে যখন কার্বন ডাইঅক্সাইড ঢুকছে তখন পানির সাথে বিক্রিয়া করেছে, উৎপাদন করছে কি? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ভেঙে যে উৎপাদন হয়েছে একদিকে হাইড্রোজেন আয়ন আর একদিকে বাইকার্বনেট আয়ন। এই বাইকার্বনেট আয়নটা যখন আরবিসি থেকে বের হয়ে চলে গেছে প্লাজমাতে, প্লাজমাতে যাওয়ার পরে সে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সে উৎপাদন করছে সোডিয়াম বাইকার্বনেট। কি উৎপাদন করছে? সোডিয়াম বাইকার্বনেট। আর এই যে দেখো খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডের যে ক্লোরাইড আয়ন এটা তখন প্রবেশ করবে কোথায় বলতো? আরবিসির ভেতরে। যেহেতু ভেতর থেকে একটা বাইকার্বনেট নেগেটিভ আয়ন চলে গিয়েছে, এই জন্য এটার অভাব পূরণ করার জন্য বাইরের প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন আরবিসির ভেতরে ঢুকবে। এই যে আরবিসির ভেতরে ক্লোরাইড আয়ন ঢুকলো, এটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট। এটাকে বলা হচ্ছে কি বলতো? ক্লোরাইড শিফট। এই ক্লোরাইড শিফট আবিষ্কার করেছেন বিজ্ঞানী হ্যামবার্গার, এই জন্য এটার অপর নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। তাহলে বলো ক্লোরাইড শিফটে ভেতরে ঢুকলো কে? ক্লোরাইড। আর কার বিনিময়ে ঢুকছে, মানে বাইরে গেছে কে? বাইকার্বনেট। আচ্ছা, এখন যে জায়গাটিতে আছে সেটা হচ্ছে যে এই যে দেখো ক্লোরাইড শিফটে যখন ক্লোরাইড ভেতরের দিকে চলে আসলো, এই ক্লোরাইড আয়নটা কার সাথে বিক্রিয়া করবে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে নাকি পটাশিয়ামের সাথে বিক্রিয়া করবে? মনে রাখবা এটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে না, এটা বিক্রিয়া করবে পটাশিয়ামের সাথে, এবং ভেতরের দিকে উৎপাদন করবে KCl। ভেতরের দিকে উৎপাদন করবে কি? KCl। আর এছাড়াও পটাশিয়াম বাইকার্বনেট সেটা তো উৎপাদন হবেই ভেতরের দিকে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? ক্লিয়ার? এটা হচ্ছে মূলত ক্লোরাইড শিফট বিক্রিয়া। এতটুকু দেখলে মূলত তোমাদের হয়ে যাবে আর কি এটাতে। ওকে, আচ্ছা, এর সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে স্নায়বিক নিয়ন্ত্রণ। এই যে দেখো স্নায়বিক নিয়ন্ত্রণ। মনে রাখবা এখানে যে শ্বাসকেন্দ্র, আমাদের মূলত শ্বাসকেন্দ্র ইন টোটাল হচ্ছে 4টা, 2টা জায়গায় মেলে থাকে, পন্স এবং মেডুলা। আমাদের ব্রেনের কই থাকে? এই যে দেখো এইভাবে মূলত, রাইট? এই যে উপরের যে অংশটুকু, এই অংশটুকুর নাম হচ্ছে পন্স, রাইট? আর নিচের যে এই অংশটুকু, এই অংশের নাম হচ্ছে মেডুলা। এই অংশটার নামটা কি? মেডুলা। মনে রাখবা এখানে পন্সে থাকবে আমাদের 2টা অংশ। পন্সে থাকবে 2টা সেন্টার, ওকে, আর মেডুলাতে থাকবে 2টা সেন্টার। পন্সে 2টা সেন্টার, মেডুলাতে থাকবে 2টা সেন্টার, এবং এই 4টা সেন্টার মিলে এটাকে বলা হচ্ছে শ্বাসকেন্দ্র। ক্লিয়ার? তাহলে বলো শ্বাসকেন্দ্র। শ্বাসের মধ্যে কিন্তু প্রশ্বাসও পড়ে, শ্বাসের মধ্যে প্রশ্বাসও পড়ে এবং শ্বাসের মধ্যে নিঃশ্বাসও পড়ে, রাইট? তাহলে শ্বাসকেন্দ্র ইন টোটাল 4টা। শ্বাসকেন্দ্র কয়টা বলো তো? 4টা। এর মধ্যে পন্সে থাকে 2টা, মেডুলাতে থাকে 2টা। পন্সে যেটা থাকে দেখো লেখা রয়েছে নিউমোট্যাক্সিক এবং অ্যানিওস্টিক। নিউমোট্যাক্সিক এবং কি? অ্যানিওস্টিক। তাহলে উপরেরটা হইতেছে নিউমোট্যাক্সিক, এটা হইতেছে অ্যানিওস্টিক। আর মেডুলাতে যেটা থাকে একদিকে সামনে, এটা হচ্ছে সামনের দিক, রাইট? আর এটা হচ্ছে পেছনের দিক। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে VRG, আর এটাকে বলা হচ্ছে DRG। DRG মানে লিখে দিলাম ডরসাল, DORSAL, ডরসাল রেসপাইরেটরি গ্রুপ, ডরসাল রেসপাইরেটরি গ্রুপ। আর ভি মানে কি জানো? ভি মানে হচ্ছে ভেন্ট্রাল মানে সামনে, ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ। আচ্ছা, যেটা DRG এটাকে বলা হয় প্রশ্বাস কেন্দ্র। যেটা VRG এটাকে বলা হয় নিঃশ্বাস কেন্দ্র। তাহলে বাচ্চারা তোমরা একটু বলো তো শ্বাসকেন্দ্র কয়টা? শ্বাসকেন্দ্র 4টা, বা প্রশ্বাস কেন্দ্র কোনটা? DRG, ওকে। আর নিঃশ্বাস কেন্দ্র কোনটা? VRG। এতটুকু দেখলে মোটামুটি হয়ে যাবে আর কি। দেখো 4টা, কয়টা কেন্দ্র? 4টা শ্বাসকেন্দ্র। এর মধ্যে পন্সে 1 জোড়া এবং মেডুলা অবলঙ্গাটে 1 জোড়া। আচ্ছা, এদের মধ্যে পন্সে থাকে নিউমোট্যাক্সিক এবং অ্যানিওস্টিক, আর মেডুলাতে থাকবে প্রশ্বাস কেন্দ্র আর একটা নিঃশ্বাস কেন্দ্র। আমরা জানি প্রশ্বাস কেন্দ্রকে বলা হয় DRG, আর নিঃশ্বাস কেন্দ্রকে বলা হয় VRG। তাহলে প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্র থাকে মেডুলাতে, আর শ্বাসকেন্দ্র তো 4টা। ক্লিয়ার? এতটুকু এই জায়গাটাতে একটু মাথায় রাখতে হবে, তাহলে দেখবে যে তোমাদের MCQটা অনেক সহজ হয়ে গিয়েছে আর কি।
আচ্ছা, আর এখানে তো আমাদের কিছু রোগের কথা বলা হয়েছে, যে ধূমপানজনিত রোগ। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে, প্রধান উপাদান হচ্ছে ক্ষতিকর উপাদান নিকোটিন। এছাড়াও টার এবং কার্বন মনোক্সাইড ক্যান্সার সৃষ্টিকারী উপাদানও থাকে। এর মধ্যে একটা রয়েছে এমফাইসেমা। এমফাইসেমা কিচ্ছু বোঝা দরকার নেই, শুধু মনে রাখবা এখানে অ্যালভিওলাস আকারে বড় হয়ে যায় এবং ফেটে যায়, মাঝে মধ্যে আয়তন বড় হয়ে যায় এবং ফেটে যায়, ফাঁকা জায়গা সৃষ্টি হয়। ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস মূলত কার্বন মনোক্সাইডের কারণে তৈরি হয়। ফুসফুসের ক্যান্সার, ওকে। কি কি তৈরি করছে? টার, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনস, নাইট্রোসামিনস ইত্যাদি। প্লিউরিসি, ফাইব্রোসিস। চলে আসো, ফাইব্রোসিস, এটা আবার গুরুত্বপূর্ণ ভাই। ফাইব্রোসিস মানে কি? ফাইবার থেকে আসে। যে কোনো জিনিসের উপরে সুতা পেঁচালে জিনিসটা কি হয়ে যাবে বলো তো? নরম থাকবে নাকি শক্ত হয়ে যাবে? শক্ত হয়ে যাবে, পুরু হয়ে যাবে। তাহলে ফাইব্রোসিসে মূলত অ্যালভেলাসের যে প্রাচীরগুলো সেটি পুরু হয়ে যায়, ফলে অ্যালভেলাস আর বেলুনের মতো ফুলতে পারে না। এই জন্য অক্সিজেন এবং গ্যাসীয় পদার্থের যেই আদান প্রদান সেটা আর ঠিক মতো হয় না এবং মানুষের শ্বাসকষ্ট দেখা যায়। হয়েছে এটাতে? আচ্ছা, ঠিক আছে, চলো এরপর আমরা কিছু এমসিকিউর দিকে মনোযোগ দিই আর কি, দেখি যাই। কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গলা, দাঁত এবং মাথায় ব্যথা করে? এই যে দেখো, গলা, দাঁত এবং মাথায়। এই যে দাঁতের কথা বলেছে ভাই, দাঁত কই থাকে? দাঁত থাকে এখানে না, আমাদের এই যে মস্যের এইখানে যে মূলত ইয়েটা থাকে, সাইনাসটা থাকে, তার নাম কি? ম্যাক্সিলারি সাইনাস। কি নাম? ম্যাক্সিলারি সাইনাস। তাহলে দাঁতের কথা, তাহলে রাইট আনসার হবে ম্যাক্সিলারি সাইনাস। ওকে, যদি কপালের কথা বলতো আর কি, জায়গাটাতে দাঁত না থেকে, তখন হয়তো সেটা ফ্রন্টাল সাইনাস। এরপরে দিকে চলে যায়, ধূমপানের ফলে বায়ুথলির প্রাচীর পুরু হয়ে যায়। পুরু মানে কি? তাকে ফাইবার দিয়ে পেঁচানো হয়, পুরু হইলে সেটার নাম হচ্ছে ফাইব্রোসিস। ফাইব্রোসিস, ফলে ফুসফুস ঠিক মতো বড় বা ছোট হতে পারবে না, সমস্যা দেখা দিবে। আর কোনটি নিম্ন শ্বাসনালী সংক্রমণ? ভেরি গুড। শ্বাসনালী সংক্রমণের দুটো ভাগ রয়েছে, একটা ঊর্ধ্ব শ্বাসনালী আর একটা হচ্ছে নিম্ন শ্বাসনালী আর কি। ওকে, এর মধ্যে দেখো নিম্ন শ্বাসনালী। নিম্ন শ্বাসনালী বলতে ফুসফুস বা ফুসফুসের ভেতরের অংশটাকে বোঝানো হয়। দেখো সাইনোসাইটিস, এটা তো হচ্ছে আমাদের কপালে থাকে, এটা তো নিচে না, এটা উপরে, এটা হবে না। ওটাইটিস মিডিয়া, এটা তো কানে, এটাও মাথায় থাকে, উপরে হবে না। ব্রঙ্কাইটিস, ওকে। আরেকটা লেখা রয়েছে ল্যারিঞ্জাইটিস, ওকে। একটা হচ্ছে ব্রঙ্কাইটিস আর একটা কি? ল্যারিঞ্জাইটিস। আচ্ছা, ব্রঙ্কাস কই থাকে? ব্রঙ্কাসটা হইতেছে অনেকগুলো, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, অর্থাৎ যেখান থেকে ফুসফুসে ঢোকা শুরু হয় সেটার নামে ব্রঙ্কাস। আর ল্যারিংস কোথায়? ল্যারিংস হচ্ছে এই যে এখানে থাকে, ওকে। ল্যারিংস, এই যে দেখো, ল্যারিংস থেকে কি তৈরি হয় জানো? আমরা ল্যারিংস থেকে মূলত শব্দ তৈরি হয়। তো এটা তো ফুসফুসের উপরে, তাই না? তাহলে ল্যারিংসও কিন্তু ঊর্ধ্ব শ্বাসনালীর অসুখ। তাহলে শুধুমাত্র নিম্ন শ্বাসনালীর অসুখ হচ্ছে ব্রঙ্কাইটিস। কেন? ব্রঙ্কাস হচ্ছে ফুসফুসের ভেতরে ঢোকার রাস্তা। তাহলে রাইট আনসার হবে ব্রঙ্কাইটিস। রাইট আনসার হবে কোনটা? ব্রঙ্কাইটিস। ধূমপানের কারণে অ্যালভিওলাস প্রাচীর ফেটে যায়। এই যে ফেটে যায়, ফেটে যাওয়াকে কি বলেছি আমরা? এমফাইসেমা। আবারও বলো, দুইটা জিনিস। পুরু হয়ে গেলে ফাইব্রোসিস, ফাইবার জমা হয়েছে, ফেটে গিয়েছে এমফাইসেমা। ফেটে গিয়েছে কোনটা? এমফাইসেমা। আমার সাথে সাথে বললে দেখবা তোমাদের মাথায় এক ধরনের রেজোন্যান্স ক্রিয়েট হবে। অ্যালভিওলাসের শ্বসন কার্যে ভূমিকা রাখে কে? চমৎকার কথা বলেছে। অ্যালভিওলাসের শ্বসন কার্যে ভূমিকা রাখে কে? স্কোমাস এপিথেলিয়াম কোষ, সেপ্টাল কোষ নাকি কোলাজেন কোষ? শ্বসন কার্যে মূলত অ্যালভিওলাসের চারিদিকে থাকে কোনটা জানো? স্কোমাস এপিথেলিয়াম কোষ। কি কোষ? স্কোমাস এপিথেলিয়াম কোষ। আবার এদের ভাগ করে রাখে সেপ্টাল কোষ, আবার কোলাজেন কোষ থাকে বলে এরা বড় হইতে পারে এবং ছোট হইতে পারে। অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে 1, 2 এবং 3। 1, 2 এবং 3। চলো আসি এরপরে, প্রশ্বাস কার্যক্রমে কোনটি উত্তোলিত হয়? খেয়াল করে দেখো, এটা যদি আমাদের একটা পেট হয়, পেটের মধ্যে এটা হচ্ছে মনে করো বুক, রাইট? এখানে আমাদের ফুসফুস, রাইট? ফুসফুস, এটা হচ্ছে ডায়াফ্রাম। যখন আমরা প্রশ্বাস নিই, মনে রাখবো সবকিছু সংকুচিত হয়। সবকিছু সংকুচিত হওয়া মানে এই যে দেখো, ডায়াফ্রাম নিচের দিকে চলে আসে, উত্তোলিত হয় না কিন্তু ডায়াফ্রাম নিচের দিকে চলে আসে। আর এই যে ইন্টারকোস্টাল পেশি, এই যে দেখো, ইন্টারকোস্টাল, ডায়াফ্রাম নিচে আসছে বাট ইন্টারকোস্টাল পেশি উত্তোলিত হয়েছে, রাইট? কোন কোস্টাল পেশি উত্তোলিত হয়েছে? ইন্টারকোস্টাল পেশি উত্তোলিত হয়ে আমাদের বুকের জায়গাটাকে বড় করে দিচ্ছে আর কি। তাহলে বলো কোনটা উত্তোলিত হয়? ডায়াফ্রাম নিচের দিকে নামে, তাহলে উত্তোলিত হয় কি? স্টার্নাম। স্টার্নাম মানে যে বুকের এই অংশটা উত্তোলিত হচ্ছে, এবং পরশুকার শ্যাফট মানে পরশুকা। তাহলে রাইট অ্যান্সার হবে 2 আর 3। আর ডায়াফ্রাম নিচের দিকে যাবে। ডায়াফ্রাম কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। চলো, শ্বসন হার বৃদ্ধির কারণ কি? অক্সিজেন শ্বসন হার, অক্সিজেন যখন কমে যায় তখন আমাদের এইভাবে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস। এরপরে দেখো, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যদি বৃদ্ধি পায়, এটাও। আর অ্যানিস্ট্রিক কেন্দ্রের প্রশমন, না, অ্যানিস্ট্রিক কেন্দ্রের প্রশমন বলে কোনো কিছু নাই, এটাতে হবে না। তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 3, অর্থাৎ রাইট অ্যান্সার হবে খ। রাইট অ্যান্সার হবে কোনটা? খ। ক্লিয়ার? এটা হবে না, অ্যানিস্ট্রিক কেন্দ্রের অবদমন হয় মূলত, বাট এই ক্ষেত্রে হবে না এটাতে। চলো, এর ক্ষেত্রে দেখো এ কি দেওয়া রয়েছে? এ হতেছে ট্র্যাকিয়া।
আর বি দেওয়া রয়েছে কি, বি হতেছে তার বাইরের একটা আবরণ, বাইরের একটা আবরণ। ওকে, প্লিউরাল আবরণ। এই প্লিউরাল আবরণের ভেতরের দিকে থাকে একটা ফ্লুইড, যেটাকে বলা হচ্ছে কি, প্লিউরাল ফ্লুইড। যেটাকে বলা হচ্ছে কি ফ্লুইড, প্লিউরাল ফ্লুইড। চলো এরপরে কি বলেছে, এর চিহ্নিত অংশ কোনটি? এ মানে আমাদের ট্র্যাকিয়া। এখানে সি আকৃতির অস্থি দ্বারা গঠিত। এ ভাই, অস্থি কি নাকি তরুণাস্থি? দেখছো, তরুণাস্থি দ্বারা গঠিত, নট অস্থি। তাহলে এটা হচ্ছে না। তাহলে বায়ুহীন অবস্থায় চুপসে যেতে পারে আর কি। ওকে, বায়ুহীন অবস্থায় চুপসে যায় না, বায়ুহীন অবস্থাতে এটা আমাদের চুপসে যায় না। ওকে, এবারে দেখো সিলিয়াযুক্ত অন্তঃপ্রাচীর বিশিষ্ট, রাইট অ্যান্সার হচ্ছে শুধুমাত্র এটা। দেখো সি আকৃতির অস্থি দ্বারা গঠিত, না এটা সম্ভব না, অস্থি না। বায়ুহীন অবস্থায় চুপসে যায়, আমাদের এটা যায় না। তাহলে রাইট অ্যান্সার শুধুমাত্র হবে কোনটা, 3, কিন্তু এখানে তো দেওয়া নাই 3। তাহলে আমাদের এখানে কি হইতে পারে, টাইপিং মিস্টেক যেতে পারে। এখানে অস্থি না দিয়ে এখানে যদি আমরা তরুণাস্থি ধরতাম, এখানে যদি তরুণাস্থি ধরতাম, তাহলে রাইট অ্যান্সার হইতো 1 আর 3, 1 আর 3, রাইট অ্যান্সার হইতো 1 আর 3। ওকে, এটা হচ্ছে দেখো 1 আর 3 দেওয়া রয়েছে, এখানে অস্থি না, এখানে ধরে নিও তরুণাস্থি ধরে নিও, একটু হয়তো বা টাইপিং মিস্টেক গিয়েছে আর কি আমাদের। চলো এরপরে দেখে যাই কি বলেছে। এই জায়গাটাতে দেখো উদ্দীপকে পি চিহ্নিত অংশটির নামটা কি? আচ্ছা খেয়াল করে, এটা হচ্ছে মূলত ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া থেকে যেটা ফুসফুসে ঢুকে যাবে এটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস থেকে এইদিকে দিকে চলে আসবে যেটা, সেটা আরো ভেতরে যাবে সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে যাবে হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস, ইত্যাদি ইত্যাদি জায়গায় চলে যাবে আর কি। ওকে, এবং এই পি চিহ্নিত অংশটা এটা মূলত ঢুকে যাচ্ছে কোথায়? এই যে দেখো অ্যালভেলাসের এখানে ঢুকে যাচ্ছে। কোথায় ঢুকে যাচ্ছে? অ্যালভেলাসের এখানে ঢুকে যাচ্ছে। তাহলে কি ট্র্যাকিয়া হবে না। তারপরে কি ব্রঙ্কাস না, যাচ্ছে না। অ্যালভিওলার নালীও যাচ্ছে না। তাহলে রাইট অ্যান্সারটা হবে কি, ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল দুই ধরনের, একটা প্রান্তীয় ব্রঙ্কিউল আর একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। একটা প্রান্তীয় ব্রঙ্কিউল আর একটা কি শ্বসন ব্রঙ্কিউল। তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হবে ব্রঙ্কিউল, নট ব্রঙ্কাস। ব্রঙ্কাস হতেছে এই যে বড় বড় গুলা ব্রঙ্কাস, এইদিকে যেটা ঢুকছে সেটা হচ্ছে ব্রঙ্কিউল। আর এদের ব্রঙ্কিউলের মধ্যে তো দুইটা ভাগ রয়েছে, একটা প্রান্তীয় ব্রঙ্কিউল আর তারও ভেতরের দিকে যেটা ঢুকবে সেটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। শ্বসন ব্রঙ্কিউল মূলত আমাদের গ্যাসীয় পরিবহনে কাজ করে। এই ছবিটার দিকে ভালো করে একটু তাকাও, এই ছবিটা হুবহু অনেকবার আসছে আর কি এই জায়গাটাতে। ক্লিয়ার? তাহলে ব্রঙ্কিউল হবে। চলো দেখো লেখা রয়েছে ট্র্যাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস। এরপরে দেখো মূলত ওই যে ব্রঙ্কিউল যেটা শুরু হচ্ছে আর কি। তাহলে এই যে আমাদের এই অংশটুকুকে আমাদের কি বলা হচ্ছে, আস্তে ধীরে আমাদের এই অংশগুলোকে আস্তে ধীরে হবে তখন ব্রঙ্কিউল বলা হয়। আমরা দেখাই দিব আর কি। ব্রঙ্কিউল থেকে পরবর্তীতে অ্যালভেলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভেলার থলি এবং অ্যালভেলাস ইত্যাদি তৈরি হয় আর কি, ইত্যাদি। চলো উদ্দীপকের কিউ অংশটি, উদ্দীপকের কিউ চিহ্নিত অংশ, কিউ চিহ্নিত অংশ কোথায় রে ভাই? এই যে কিউ, কিউ মানে হচ্ছে অ্যালভিওলাস। চলো কিউ চিহ্নিত অংশে কি বলা রয়েছে? স্কোমাস এপিথেলিয়াম থাকে, হ্যাঁ ভেরি গুড। সারফেক্টর নিশ্চিত হয়, হ্যাঁ ভেরি গুড। গ্যাসীয় বিনিময় ঘটে, এটা স্বাভাবিক। রাইট অ্যান্সার হবে 1 2 3, 1 2 3। এই যে দেখো এই ছবিটা, এটা হচ্ছে প্লাজমা আর ভেতরে হচ্ছে আরবিসি। তাহলে আমরা জানি কি এখানে ক্লোরাইড শিফট, তাহলে ভেতরের দিকে প্লাজমা থেকে আসবে কি, ক্লোরাইড আয়ন আসবে। আর আরবিসি থেকে বাইরের দিকে যাবে কি, বাইকার্বনেট আয়ন। কি যাবে? বাইকার্বনেট আয়ন, রাইট, বাইকার্বনেট আয়ন। আর আমরা জানি প্লাজমায় সবসময় থাকে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ভেঙে যে উৎপাদন করবে সোডিয়াম আয়ন, আর নিচের দিকে উৎপাদন করবে ক্লোরাইড আয়ন। এই ক্লোরাইড আয়ন ঢুকবে হচ্ছে কোথায়? আরবিসির ভেতরে। আর এই বাইকার্বনেট প্লাস সোডিয়াম মিলে তৈরি করবে কি, সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে আর কি। চলো এ কোথায় বলেছে? এ মানে হচ্ছে বাইকার্বনেট। আয়নিক সমতা রক্ষার্থে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকায় কোনটি প্রবেশ করবে? তোমরাই বলো কোনটা প্রবেশ করবে। লিখে দিয়েছি দেখো, সেটা হচ্ছে ক্লোরাইড। আর এটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট বিক্রিয়া। ক্লোরাইড শিফট বিক্রিয়া। বি চিহ্নিত যৌগটি প্রাণী কোষে কোথায় পাওয়া যায়? চলো বি চিহ্নিত যৌগটি কোথায়? বি এর ক্ষেত্রে আমাদের কি বলা রয়েছে আর কি, দেখো বি চিহ্ন ও হ্যাঁ, বিচিহ্নটি যৌগটি প্রাণী কোষে কোথায় উৎপাদন হয়? এখন বিচিহ্নটি যৌগটি বলতে কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইড আমাদের কোথায় উৎপাদন হয় আর কি বলতো? মূলত যেখানে শক্তি উৎপাদন হয় সেখানে মূলত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে পারে, এবং সেটা হচ্ছে মূলত উৎপাদন হবে কোথায় বলতো? মাইটোকন্ড্রিয়া। কোথায় উৎপাদন হবে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদন হয় না, এবং ওইখান থেকে মূলত আমাদের বর্জ্য পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হবে। আচ্ছা এরপরে উদ্দীপকটি পড়ো। তাড়াতাড়ি করে খাবার খেতে গেলে আমরা অনেক সময় খাবার বন্ধ করে এক নাগাড়ে কাশতে থাকি। এই যে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যখন আমাদের খাবারটা খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যায়, স্পেশালি পানি খাওয়ার জন্য,
তাই না? শ্বাসনালীতে তো খাবার গেলে সমস্যা, এটা আটকায় দিতে পারে শ্বসন নালীকে, এই জন্য তখন আমাদের কাশির মাধ্যমে আমরা বের করে দেওয়ার চেষ্টা করি। এখানে কোন স্নায়ু থাকে মনে রাখবা, শ্বাসনালী এবং ফুসফুস মানে সেখানে থাকবে ভেগাস স্নায়ু, মানে 10 নম্বর স্নায়ু। চলো তো এখানে 12 নম্বর স্নায়ু, মানে হবে না। ওকে, এইখানে হবে না, এখানে 9 নাম্বার স্নায়ু রয়েছে, 8 নাম্বার, তাহলে হবে কোনটা? গ অথবা ঘ এর মধ্যে, গ অথবা ঘ এর মধ্যে হবে আর কি। ক্লিয়ার এই জায়গাটাতে? তাহলে মূলত এখানে রাইট অ্যান্সার এক্স তো থাকবে, মানে 10 নাম্বার ভ্যাগাস স্নায়ু তো থাকবেই। ভ্যাগাস স্নায়ুর সাথে থাকবে কোন স্নায়ুটা? এই যে আমাদের যে মূলত কাশি আসে আর কি, উদ্গারী কাশি, এটার জন্য কাজ করবে ভ্যাগাস স্নায়ু, সাথে কাজ করবে 9 নাম্বার যে স্নায়ু সেইটা। ওকে, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্লোসোফ্যারেঞ্জিয়াল এই স্নায়ুটা মূলত কাজ করবে 9 নাম্বার, অর্থাৎ রাইট অ্যান্সার হবে আমাদের 2। রাইট অ্যান্সার হবে কোনটা? 2, ভ্যাগাস এবং গ্লোসোফ্যারেঞ্জিয়াল। ভ্যাগাস এবং গ্লোসোফ্যারেঞ্জিয়াল, এটা হইতেছে 9, আর 10 যদি দিই তাহলে সেটা হবে ভ্যাগাস। 10 দিলে সেটা হবে কি বলতো? ভ্যাগাস। ওকে, আচ্ছা চলো এরপরে দেখে যাই। উল্লেখিত ঘটনা ঘটে যখন ট্র্যাকিয়ায় খাবার ঢুকে যায়। হ্যাঁ, ভেরি গুড, ট্র্যাকিয়ায় খাবার ঢুকে যায়। এরপরে দেখো এপিগ্লটিস যথাস্থানে থাকে না। হ্যাঁ, এপিগ্লটিস মূলত শ্বাসনালী আর খাদ্যনালীর দরজা হিসেবে কাজ করে। হ্যাঁ, এবং ট্র্যাকিয়ার মিউকাস পর্দা উদ্দীপ্ত হয়। হ্যাঁ, অফকোর্স ট্র্যাকিয়ার যখন মিউকাস পর্দা উদ্দীপ্ত হয় তখনও কাশি আসতে পারে। রাইট অ্যান্সার হচ্ছে 3টা। রাইট অ্যান্সার হচ্ছে কয়টা বলতো? 3টাই, এ বি সি। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভুল যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সো ব্যাখ্যাটা একটু শুনে রেখো, কাজে দিবে আর কি এটাতে। ওকে, অ্যান্ড এই ছিল মূলত আমাদের শ্বসন এবং শ্বাসক্রিয়ার এই অধ্যায়গুলো। যদি তুমি একটু ভালো করে আজকের যেই এমসিকিউ গুলো, এটা সম্পূর্ণ এইচএসসি রিলেটেড ভাবে বানানো, সো একটু ফলো করে দেখবো যে তোমার হয়ে গেছে। বেস্ট অফ লাক।